হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চশমা পরে বসেছি। গতকালকে চশমা পরে বসিনি, তাই বলছিলাম যে চশমাটা পরিনি। আমার চশমা না পরে বসলে স্ক্রিনে যে আলোটা থাকে সেটা রিফ্লেকশনটা খুব অসুবিধা করে। তো একজন দেখলাম কমেন্ট করেছে যে থাকুক থাকুক, চশমা পরতে হবে না, চশমা পরলে তোমার চোখের দুঃখ 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 ভাবটা দেখা যাবে না। অনেক কষ্টের মধ্যে থাকলে পরেও এই কমেন্টগুলো কোথাও যেন একটা মনের মধ্যে হাসি নিয়ে আসে। তো যাই হোক, আমি সীমাদির ভিডিওটা দেখছিলাম, প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম। তার জন্য আধা ঘন্টা নিজেকে একটুখানি টাইম দিলাম, কারণ ওই টাইমে যদি আমি ডাইরেক্ট ক্যামেরা খুলে বসতাম হয়তো নিজেকে ধরে রাখতে পারতাম না। ইভেন হয়তো এখনও হয়তো সীমাদির প্রশ্নের উত্তরগুলো, বা প্রশ্ন তো করেনি, সাজেশন দিয়েছে, দিদি হিসেবে সাজেশন দিয়েছে, তো সেই কথাগুলো উত্তর প্রত্যুত্তর দিতে গেলে হয়তো এখনও হয়তো আমি ইমোশনাল হয়ে পড়বো। তো সবার আগে বলি, শুভদার দ্রুত আরোগ্য কামনা করি, সুস্থ হয়ে যাক। শুধুমাত্র সন্তান রয়েছে তার জন্যই না, সবার জন্য যেইভাবে যতটা ওনার আয়ু আছে উনি সুস্থভাবে বাঁচুক, এইটুকুই কামনা করব। আর আমাকে যেই কথাগুলো বললে, তা সবার আগে বলি একজন ক্রিয়েটার হিসেবে, ভিউয়ার্সরা তো অনেকেই আছে যারা কিনা আমার দুঃখ দরদ বুঝতে পারছে, আমার বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারছে। তার সাথে সাথে বেশ কিছু ক্রিয়েটারও আছে যারা কিনা বুঝতে পারছে। তার মধ্যে সীমাদিকে দেখলাম বেশ একটু ভাবাবেগে বিহ্বল হয়ে পড়লো, আসলে রিলেট করতে পারছে কোথাও কোথাও, বিষয়টা হয়তো আমার সাথে রিলেট করতে পারছে। অন গড শেরুদ্দীপ দিয়ে বলছি, কোনো রকম কোনো নাটক করছি না। আমি এটাও বলতাম না, তোমার বুঝতে ভুল হয়েছে যে আমার এই ঘুরতে গিয়েই প্রথম ঘটনা ঘটেছে। না, প্রথম ঘটনা ঘটেনি। আমি তো বলেছি হ্যাঁ আমার দোষ, আমি এখনও বলছি আমার দোষ। আমি 10 বছর পরেও এই ঘটনাটা নিয়ে যদি কেউ কথা বলে তখন আমি বলবো হ্যাঁ আমারই দোষ। কিন্তু কি বলতো, একটা দোষ নিয়ে, একটা দোষের জন্য আইনও একবারই শাস্তি দেয়, 10বার শাস্তি দেয় না কিন্তু, তাই না? কিন্তু আমাদের সমাজ একবার যদি চুরি করে কেউ, তাহলে তাকে কিন্তু সারা জীবন তার কপালে চোরের তকমাটা লেগেই থাকে। সে কিন্তু শাস্তি পেয়ে গেছে, সে হয়তো আর সারা জীবনে চুরিও করবে না, কথার কথা বলছি, সে হয়তো সারা জীবনে চুরি করবে না, কিন্তু তারপরেও তার মাথার মধ্যে চোর তকমাটা লেগে যায়। তো আমাদের সমাজটা এরকমই। আর আমরা সমাজের বাইরে নই। তো একবার বললো ঠিক আছে, দুবার বললো, আমি দোষের পরিবর্তে একবার কথা শুনলাম, একবার শাস্তি পেলাম, ঠিক আছে, দুবার শাস্তি পেলাম, তিনবার শাস্তি পেলাম, বারংবার না। এতটা অসহায় আমি না। তুমি বলছো আমি বুঝতে পারছি, সংসার একবার গেলে আর পাওয়া যায় না, একবার গেলে পাওয়া যায় না। আমি গেলে পরে তো অনেক লোক বেঁচে যাবে, আমি গেলে পরে অনেক লোক বেঁচে যাবে। না, আমার পরিবারের কেউ না, আবারও বলছি আমার পরিবারের কেউ না, আমার শ্বশুর শাশুড়ি কেউ না, আমার হাজব্যান্ডও না। অনেকেই আছে যারা কিনা বহুত প্রথম থেকেই সহ্য করতে পারতো না, আমার এই মুফট স্বভাবের জন্য আমাকে সহ্য করতে পারতো না, ভাবতো হয়তো আমাকে দেখে হয়তো তাদের ঘরের বউরাও খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, সেই কারণে তারা হয়তো খুশিই হবে। আর এই যে বললে না যে অল্প বয়সে দেমাগ দম্ভ, না গো সীমাদি, না। দেমাগ দম্ভ, দেমাগ দম্ভ যদি থাকতো তাহলে তো যখন আমার চ্যানেলটা পিক পয়েন্টে ছিল, মন্দিরাকে নিয়ে যখন বলছিলাম, তখনই তো কিছু করতে পারতাম, তখনই কিছু করিনি। আর এখন তো 2-5 হাজার ভিউজ হয়, এই নিয়ে আমি কি দম্ভ দেখাবো? ওই জিনিসগুলো, ওই যে দম্ভ, অহংকার, ঘ্যাম, উপর চালাকি, ওগুলো না মায়ের পেটে রেখে এসেছি। বিশ্বাস করো যদি থাকতো না তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, এই অবস্থা হতো না আমার। তুমি বলছো যে তোমার হাজবেন্ড যত গালিই দিক না কেন সে যেন সুস্থ থাকুক। আমিও মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ছাড়া পর্যন্ত কোনো সময় চাইবো না তুহিন বাবুর কিছু হোক, তুহিন বাবুর কিছু হোক, আমি কোনোদিনও সেটা চাইতে পারবো না। এ দেখো, এই কারণেই তখনই আমি ভিডিওটা করিনি। তো যাই হোক, আমিও কোনো সময় চাইবো না, আমি শুধু চাই ভালো থাকুক। আর আমাকে নিয়ে তার পক্ষে ভালো থাকা অসম্ভব, সেটা আমি বুঝতে পেরে গেছি। ও একদিন দুদিন হাসি, 3 দিনের দিন আবার হবে। আর এখন ওই যে আমি বলেছিলাম না, তোমরা অনেকেই আমার গতকালকের দ্বিতীয় ভিডিও টাইটেলটা দেখে মানে কি করেছো ওইটাকে আমাকে, আরে একটুখানি রেগে গেছো যে আমি কেন ওই কথাটা ইউজ করলাম। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা কিনা ওই লাঠিঝাঁটাকেও পড়ে থাকে, আবার কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র একটা কথা তাতেই ভক্তি উঠে যায়। তো আমি লাঠিঝাঁটা খেয়ে পড়ে থাকবো সেরকমও না, আবার একটা কথাতেই চলে যাব সেরকমও না। আমি হচ্ছে মিডিল পয়েন্ট, ওই মধ্যবিত্ত, তো ওই মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমি সহ্য করছি করছি করছি, এখন আমার অসুস্থ বোধ হচ্ছে নিজেকে। ও কথাগুলো প্রত্যেকদিন, প্রায় প্রত্যেকদিন শুনতে শুনতে না নিজেকে অসুস্থ মনে হচ্ছে। আর মনে হচ্ছে কখনো একটা কিছু করে ফেলবো,
কখনো একটা কিছু করে ফেলবো, হয় আমার ক্ষতি করে ফেলবো আর নয় অন্য কিছু একটা করে ফেলবো। তো এই সিচুয়েশন যেন না আসে, তার জন্যই আমি নিজেকে সময় দেওয়ার জন্যই, তুমি বলছো না একটু সময় দে, শান্ত হ, আমি শান্ত হওয়ার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্যই এখান থেকে সরিয়ে নিচ্ছি নিজেকে। এখানে থেকে আমি কিছুতেই শান্ত থাকতে পারবো না, আমাকে শান্ত থাকতে দেওয়া হবে না, বুঝতে পেরেছো? আমাকে শান্ত থাকতে দেওয়া হবে না। তো যাই হোক, আরেকটা কথা, মর্কট না, ওই নোংরার সঙ্গে কথা বলার জন্য আমার কর্তা অবশ্যই আমাকে বারণ করেছিল, কিন্তু কি শোনাচ্ছে না শোনাচ্ছে বিশ্বাস করো, আমি ওর থোবরাটাও দেখলে পরে আমার সারা শরীর মানে কেমন মনে হয় যেন শরীরে কীট পতঙ্গ ছেড়ে দিলে যেমন রিরি রিরি করে ওঠে, ওর থোবরাটা দেখলে পরে আমার সেরকম রিরি রিরি করে উঠবে। সে কারণে আমি দেখতেও যাই না, ও কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না। তবে না, এই সমস্ত কোনো কারণ না যে আমি কারোর সাথে কথা বলেছি বলে আমার বর আমাকে উল্টোপাল্টা বলেছে, না, এই সমস্ত কোনো কারণ না। তো যাই হোক, এর সাথে পাশাপাশি তুমি যে সাজেশন দিয়েছো তার সাথে তোমার যে ইমোশনস জুড়িয়েছিল তার জন্য তোমাকে, সাথে সাথে যেই সমস্ত ভিউয়ার্সরা আমাকে চাইছে যে আমি যাতে সব কিছু ভুলে গিয়ে সংসার করি, তাদের প্রত্যেককে অনেক ভালোবাসা। কিন্তু ওই যে বললাম, যে যার সিচুয়েশন বোঝে, কেউ কাটলে পরে, কাটলে চিল্লে ফাড়লে পরেও কারোর কষ্ট হয় না, আবার কারোর একটুখানি ফোসকা পড়লেও কষ্ট হয়। তো আমি হয়তো সেরকমই, 12টা বছর তো আর এমনি এমনি কাটিয়ে দিলাম না, না। এতই যদি খারাপ হতাম, এতই যদি অস্বস্তিকর হতাম, এতই যদি নোংরা হতাম, 12টা বছর তো আর এমনি এমনি চলে যায়নি, তাই না? জীবনের এক যুগ দিয়ে দিলাম, তারপরে যদি আমি এরকম একটা ডিসিশন নেই, নিশ্চয়ই কিছু বুঝে টুঝে নিয়েছি। আমার নিজের যন্ত্রণা আর ব্যক্ত করতে চাই না। আজকে একটা ভিডিও করব তোমাদেরকে, কালকে বলে রেখেছিলাম, বিশ্বাস করো শরীর এত খারাপ, এত খারাপ, তার পাশাপাশি মনটা আমার এতটা জঘন্য হয়ে রয়েছে, আমি কোনো ভিডিও করতেই পারছি না। ব্লগ ভিডিও যে আমি ওই যে সেই মহাকাল মন্দির দেখেছো ওই পর্যন্তই শ্যুট করেছি, আর একটা হোটেলের রুমের রিভিউ দিয়েছিলাম, ওইটা 6 মিনিটের একটা ভিডিও আছে, আমি ভেবে দেখবো ওটা ছাড়বো কিনা, কারণ ওটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, তার জন্যই আমি এটা বানিয়েছিলাম। এইবার আমি গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, সীমাদি তুমি ভুল ভেবেছো যে আমি এমন একটা ভিডিও বানাবো যাতে করে তোমরা বুঝতে পারবে, না, আমি বলেছিলাম এমন একটা ভিডিও বানাবো যাতে করে তোমরা অনেক কিছু জানতে পারবে। এই ভিডিওর মানে আমার যে বর্তমান সিচুয়েশন চলছে সেই সম্পর্কে না, আমি শুধুমাত্র ওই দুটো ভিডিও বানিয়েছিলাম, শুধুমাত্র আমার স্থান চেঞ্জ হবে, স্থান পরিবর্তন হবে, শুধুমাত্র সেইটুকু জানানোর জন্য, এছাড়া আর কোনো কিচ্ছুর জন্য না, ঠিক আছে? এই যে তোমার ভিউয়ার্সরা অনেকে বলছে যে নাটক নাটক, তুমি এইটুকু বিশ্বাস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে রাখতে পারো, যে ভিউজের জন্য নিজের 12 বছরের দাম্পত্য জীবন এইভাবে দাওপে লাগাবো, এতটা ছোট মানসিকতা আমার না, ঠিক আছে? এবার আসি কি ভিডিও বানাবো বলে আমি কালকে বলে রেখেছিলাম। আমি ভগবানের জেদের কাছে হার মেনে গেছি, নিজের কপালের কাছে হার মেনে গেছি। আমার বড্ড জেদ যে আমি এটা এই সময়ে করব, আমি এটা এই সময়ে বলবো, তাহলে আমার মনের দিক থেকে আমি স্যাটিসফাইড হব। আমার এই জেদটা বড্ড আছে। কেউ যদি ধরো আমি কোথাও গেছি, আমাকে যদি বলে তুমি কখন আসছো, আমার ধরো তাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা, হ্যাঁ, আমি তাকে বলবোই না আমি কখন আসছি, আমি গিয়ে তাকে সারপ্রাইজ দেবো। তো আমি হচ্ছে এরকম। তো আমি এই বিষয়টাও তোমাদেরকে ভেবেছিলাম যে আমি আমার টাইম মতন জানাবো। তো এই যে 23 সালে যে আমি দিল্লি গেলাম, আর সেটা নিয়ে যে গোটা ওয়াইটিতে ঝড় উঠেছিল, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ম্যাক্সিমাম, সব না, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার এই দিল্লি যাওয়া নিয়ে তাদের মনের মতন করে গল্প সাজিয়েছে, আর সেই গল্পের মধ্যে ম্যাক্সিমাম ছিল নোংরা গল্প। আমি সেগুলিকে আর আওড়াতে চাই না। আমি চাই না আমাদের যে আমরা যে রাস্তাটা পরিষ্কার করেছি না একে অপরের সঙ্গে কথা বলার জন্য, সেই রাস্তাটার মধ্যে আবারও কোনো নোংরা আসুক, আমি চাই না। সেই কারণের জন্য আমাকে কে কি বলেছিল সেটা আমি বলবো না, আওড়াবো না, সবার সব কিছু মনে আছে। আমি ভেবেছিলাম যে আমি তখন সেই সব কিছু কেন গিলছিলাম জানো, চুপচাপ, এই যে মানুষ আমার চরিত্র নিয়ে এইভাবে কাটাছেড়া করছিল, আমি কেন গিলছিলাম জানো তো? কারণ আমি জানি, আমার হাজবেন্ড জানে যে আমি কোথায় গেছি, কি করতে গেছি, ব্যাস। তারপরে আমার চরিত্র নিয়ে কে কি বললো না বললো সেটা আমার কাছে ম্যাটারই করেনি কোনোদিন। সেই কারণে আমি কোনোদিনও প্রমাণ নিয়ে বসিনি যে এই দেখো যে আমি কোথায় আছি। আর আমার ভিউয়ার্সরাও অবশ্যই, আমার সাপোর্টাররাও অবশ্যই আমার উপরে আস্থা বজায় রেখেছিল যে সুতপা আর যাই হোক কোনো নোংরামও করতে যায়নি।
এইবার সেই সময় কেন বলিনি, আজকে কেন বলছি? ওই যে বললাম ভগবানের জেদের কাছে হার মেনেছি। আমি কি কারণে গেছিলাম সেটা তোমাদেরকে বলেছিলাম, যে আমার যে ব্লকেজ আছে ফ্যালোপিয়ান টিউব, বোথ ফ্যালোপিয়ান টিউব ব্লক ছিল, তো সেটাকে মানে ঠিক করার জন্য আর কি, ব্লকেজটা ওপেন করার জন্য আমি একটা ট্রিটমেন্ট করার জন্য দিল্লিতে যাচ্ছি, এইটুকু শুধু বলেছিলাম। তো এটা নিয়ে প্রচুর মানুষ প্রচুর ভিডিও বানিয়েছে, প্রচুর মন্তব্য করেছে কমেন্ট বক্সে, যে এমন কি ট্রিটমেন্ট যেটা কলকাতা হয় না দিল্লিতে গিয়ে করতে হচ্ছে। তো সেই সময় আমি বলিনি, একটাই কারণ, আমি ভেবেছিলাম সাকসেস পাবো তারপরে গিয়ে জানাবো। এবং সেই সাকসেসটা শুধু ব্লকটা আমার ওপেন হয়ে গেল শুধুমাত্র সেই সাকসেস না, আমি তো যাচ্ছি ব্লকেজ ওপেন করতে, কিন্তু মানুষ আমাকে কি বলেছে, বিভিন্ন মানুষের সঙ্গে আর কি, যাই হোক ছাড়ো, ঠিক আছে, আমি ওইগুলো আর মনের মধ্যে মাথার মধ্যেও আনতে চাই না, কে কি বলেছে না বলেছে। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, অ্যাকসেপ্ট একটা মানুষ ছাড়া, যে কিনা নোংরাকে হার মানাবে। কোনো নোংরা জায়গা, স্তূপ, ভ্যাট এগুলো দেখে লজ্জা পাবে, যে আরে আমাদের থেকে তো এর মনের মধ্যে নোংরা বেশি। যে কিনা আমাদের দেশের মেল শব্দটা ব্যবহার করতেও তার জন্য প্রযোজ্য নয়, মেল শব্দটা তার জন্য প্রযোজ্য নয়, না হিজড়া শব্দটা তার জন্য প্রযোজ্য। হিজড়াদের মধ্যেও ভালো আছে, মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ আছে, হিজড়াদের মধ্যেও ভালো খারাপ আছে। তো সুতরাং তাকে আমি কোনো পর্যায়েই ফেলবো না, শুধুমাত্র ওকে ছাড়া ওর দশা তো 10-এ দেখবে, ওর দশা 10-এ দেখবে। এবার সেই সময় আমি বলিনি একটাই কারণের জন্য, আমি ভেবেছিলাম এখানটায় যাই, ট্রিটমেন্ট করাই, যদি সাকসেস হই, তারপরে যদি একটা ইস্যু আসে সেটাকে নিয়ে তারপরে তোমাদের সামনে বিষয়টা ডিসক্লোজ করবো, যে আমি কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম। আমার মতন যারা এই প্রবলেমের সঙ্গে যুদ্ধ করছো তারা এখানে যাও, কারণ মানুষ সাকসেসের গল্প শুনতে চায়, ফেলিওরের গল্প কিন্তু শুনতে চায় না। একজন ফেলিওরের গল্পের কোনো মাহাত্মই নেই। ফেল করতে করতে তারপরে তুমি সাকসেস হও, সেই সাকসেসের গল্পর দাম আছে। যতক্ষণ না তুমি সাকসেস হচ্ছ তোমার গল্পের কোনো দাম নেই। তো আমি এই কারণের জন্যই এই 25 সাল পর্যন্ত হয়তো অপেক্ষা করেছি, এই সময়টা পর্যন্ত, যখন আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না সেই সময় পর্যন্ত হয়তো অপেক্ষা করছিলাম। ওই যে বললাম ভগবানের জেদের কাছে আমি হার মেনেছি। এবার আমি তোমাদেরকে বলি, আমি কলকাতা থেকে দিল্লি কেন গেলাম। কলকাতাতে একটা জায়গায় আমি প্রথমে ফোন করে গিয়েছিলাম, সেখানে আমাকে ট্রিটমেন্টের খরচ একরকম বলা হয়। যখন প্রথম দিন যাই তো তখন সেখানে আমাকে প্রথমে ডাক্তারবাবু দেখেন, প্রথমবার যখন যাই তখন বরের সাথে গেছিলাম, দ্বিতীয়বার আমি বাবার সাথে গেছিলাম। যখন যাই তখন আমাকে আলাদা রকমই গল্প শোনানো হয়, এইভাবে টাকা দিতে হবে, ওইভাবে টাকা দিতে হবে, আমরা সেইভাবে টাকা নিয়ে যাইনি। আর তখনও আমি এত টাকা উপার্জন করতাম না, ঠিক আছে, তখন আমি খুব কম টাকা উপার্জন করতাম এই ভিডিও থ্রুতে। তো তখন আমার মনে রেখেছিল যারা টাকা নিয়ে এরকম করছে, আর যাই হোক আমার মন মানছে না, আর যেখানে যদি কোনো জায়গায় মন না মানে না সেখানটায় কোনো ফল পাওয়া যায় না, এটা আমার মনে হয়। তারপরে আর এই যে বিষয়টা, দিল্লির বিষয়টা, এটা কিন্তু করোনার সিজনে কিন্তু আমি বসে বসে দেখতাম। তখন তো আর আমি ইউটিউব করতাম না, যে এই ব্লকেজ ওপেন করার জন্য কি কোনো রকম কোনো সার্জারি বাদ দিয়ে কোনো রেমেডি আছে, বা আইভিএফ বাদ দিয়ে কি কোনো রেমেডি আছে যার দ্বারা ব্লকেজ ওপেন করা যায়। তার মধ্যে হোম রেমেডি নানান রকম আসতো, ব্যায়াম করা, ফার্টিলিটি মাসাজ করা ক্যাস্টর অয়েল দিয়ে, তারপরে বিভিন্ন রকম ব্যায়াম, সব 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 কিছু আমি ট্রাই করেছি, সব কিছু ট্রাই করেছি, নিড ফল জিরো। তারপরে এইটা দেখলাম, তখন শুধুমাত্র দিল্লিতেই ছিল, এত জায়গায় ব্রাঞ্চ হয়নি। তো দিল্লির বিষয়টা যখন দেখলাম তখন আমি ভেবেই নিয়েছিলাম এটা আমার আয়ত্তের বাইরে, কারণ এক তো 3 মাস পর পর আমার পক্ষে যাওয়া সম্ভব না এত দূর, আর ওখানে গিয়ে স্টে করাও সম্ভব না, পয়সার প্রবলেম, তারপরে আমি একা গিয়ে থাকবো কি করে, বরের তো ছুটি হবে না, এই সমস্ত নানান রকমের কথা চিন্তা ভাবনা করে আমার কিন্তু যাওয়া হয়নি, ঠিক আছে। তারপরে একবার ভাবলাম আইভিএফ করব, তারপরে আমার একটা জন্মদিন করেছিলাম যেখানে কিনা গীতাদি, তারপরে আরও অনেক ইউটিউবার এসেছিল। তো সেখানে আমার একজন বান্ধবী এসেছিল, সে নন ইউটিউবার নয়, তোমরা তাকে চেনও না। আমার এক বান্ধবী এসেছিল, সে কিন্তু আইভিএফ করেছিল, তারও এরকম আমার মতন প্রবলেম, এখন সে একটা বাচ্চা অ্যাডপ্ট করেছে। তো সে এরকম আইভিএফ করেছিল, তার সুন্দর মুখখানা এসেছে
আমি দেখছি কি সে ঠিক মতন চলাফেরা করতে পারছে না। তারপরে মুখের মধ্যে বলে না পক্স হলে পরে না, চিকেন পক্স না পক্স হলে পরে যেরকম হওয়ার পরে যেরকম ছোপ 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 হয়ে যায়, সারা শরীরেও সে ছোপ ছোপ। এগুলো কিসের জন্য হয়েছে? প্রচুর প্রচুর পরিমাণে হরমোনাল ইঞ্জেকশন নিতে হয় আইভিএফ এর কারণে। আমি বলছি না সবার ক্ষেত্রে সমান, ঠিক আছে? আবার অনেকেই আছে এখানটায় যারা কিনা আইভিএফ এর চাক্ষুষ নিদর্শন নিজের চোখে দেখেছে, তারা এসে বলবে সুতবা তুমি ভুল বলছো। আমি বলছি এক একজনের বডি এক এক রকম ভাবে কিন্তু রেসপন্স করে। তো আমি ওর শরীরে দেখেছিলাম এরকম অজস্র স্পট, আর সাথে করে ওর কোমরে প্রবলেম হয়ে গিয়েছিল। আর তার মধ্যে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো ও একবারই চান্স নিয়েছে, আর দ্বিতীয়বার চান্স নেয়নি। তারপরে ওরা অ্যাডপ্ট করার জন্য, একদম ছোট্ট বেবি, 6 মাসের বেবি অ্যাডপ্ট করার জন্য কিন্তু 1 বছর না 1.5 বছর আগে ওরা লিখে রেখেছিল, এবং সেটা আনতে গেছিল ওরা নেপাল থেকে, ঠিক আছে? এখানে হয়নি, নেপাল থেকে আনতে গেছিল। তো এরকম আইভিএফ এর ডিসিশনও আমি নিয়েছিলাম যে চলো আইভিএফ করে নিই, আইভিএফ করে নিই। আমি ভেবেছিলাম আইভিএফ মুড়ির মোয়া, ওই তো 1.5 লাখ টাকা তো বলছে, 70,000 টাকা বলছে, 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ আমরা ধরে রেখেছিলাম, আমাদের দরকার সর্বস্ব দিয়ে আমরা করব। তারপরে না আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, আইভিএফ 1.5 লাখের বিষয় না, ওটা ওরকম বলে, ওরকম কত 1.5 লাখ খেপে খেপে বেরোবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ইউটিউবে আসা, করোনা সিজনে তো আমি ইউটিউব করতাম না, আস্তে আস্তে ইউটিউবে আসা, আইভিএফ এর আশাও ছেড়ে দিয়েছিলাম, কারণ অত টাকা সত্যি সত্যি প্রবলেমের বিষয়। তারপরে যদি না হয় তখন কি হবে? কারণ এতে তো 30% চান্স, সাকসেস রেট 30% আইভিএফ এ। তার মধ্যে যারা লাকি তারা ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যায়। তারপরে ইউটিউব করলাম, ভিডিও করছি, আস্তে আস্তে টাকা ইনকাম করছি। আর আমি যেহেতু কোনো সময় বেশি টাকার মুখ কোনো সময় দেখিনি, না বাপের কালে না হাজব্যান্ডের সময়, সেই কারণে আমি সবার কাছ থেকে একটাই সাজেশন পেয়েছি, জমাও, টাকা জমাও। তো টাকা জমাচ্ছি। এবার আমি ভেবেছি কি সামনের বছর এরকম এক বছর ভাবছি সামনের বছর আমি একটা স্কুটি কিনবো। তো তারপরে ভাবলাম কি স্কুটি না কিনে বরকে বললাম বাবু চলো এরকম আমরা একবার যাই, দিল্লিতে যাই, গিয়ে দেখি। তা বললো ঠিক আছে চলো। তো প্রথমবার তো শুধুমাত্র কনসালটেশনের জন্য যেতে হবে। তো প্রথমবার গেলাম, কালীবাড়িতে গিয়ে উঠলাম, দিল্লিতে কালীবাড়ি, যেটা কিনা পুরো হিন্দু এলাকা। তো চিত্তরঞ্জন পার্ক ওটার নাম, জায়গাটার নাম। তো সেইখানটায় গিয়ে উঠলাম। প্রথমবার গিয়েই তো আমার টিভিএস করা হলো, ডিম্বাণুর দশা দেখা হলো। সেই সময় আমার যা শরীর কেঁপেছিল ব্যথায়, কারণ তখন আমার পিরিয়ডের 5 দিন ছিল, তার মধ্যেই করেছিল। এত কষ্ট হয়েছিল, সে আমি কাঁদতে কাঁদতে হোটেলে ফিরেছি, জ্বর চলে এসছে। যারা তোমরা আমার ওই সময়ের ভিডিও দেখেছো তাদের মনে আছে আশা করি, আমার জ্বর চলে এসেছিল, আমি খাওয়া দাওয়া কিছু করতে পারিনি। তো তারপর থেকেই আমার ওই দিল্লির জার্নি শুরু। এইবার তোমাদেরকে আমি বলবো আমি দিল্লিতে কোথায় গিয়েছিলাম, কি ট্রিটমেন্ট করিয়েছি, কি ইতিবৃত্তান্ত, রেজাল্ট কি, সব কিছু আজকে বলবো। সীমাদি, এই কারণে আমি ভিডিওতে বলেছিলাম, আমি বলিনি যে আমি ডিটেলসে আমার অশান্তির কারণ বলবো, আমি সেটা বলতে আসিনি এখানে। কোনোভাবেই আমি আমার অশান্তির সংসারে অশান্তির কারণ বলতে পারবো না। যেই বাড়িতে 12 বছর রয়েছি, যাদের আশ্রয় ছিলাম, আশ্রয়ই বলবো, যাদের আশ্রয় ছিলাম, যার কাছে ছিলাম, যার বউ হয়ে এসেছি, আমি যদি কিছু বলতে যাই আমার সাথে সাথে তাদের মান সম্মানও ভাসবে, আমি সেটা করতে পারবো না। আমি শুধুমাত্র একটা আপডেট দিতে এসেছিলাম, এর থেকে বেশি কিছু না। এবার বলি, দিল্লিতে আমি গিয়েছিলাম একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে, যেটা কিনা কলকাতাতে অ্যাভেলেবেল নেই, আর যেটা অ্যাভেলেবেল ওটা আমার মন মতন হয়নি, আর আমি ওখানে করাইও নি। ওখানে রাঁচি, খড়গপুর, আমাদের এই খড়গপুর, বিভিন্ন জায়গা থেকে আমি যখন গেছিলাম, আমার সাথে যাদের যাদের পরিচয় হয়েছিল আমি তাদের কথা বলছি, প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। এটা ছিল একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা সেন্টারের নাম হচ্ছে আশা আয়ুর্বেদা। ওই সময়ে আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছিল, আশা আয়ুর্বেদাতে তুমি ট্রিটমেন্ট করাচ্ছ। ওই ট্রিটমেন্ট সেন্টারের নাম হচ্ছে আশা আয়ুর্বেদা। ডক্টর চঞ্চল শর্মা এর মেন আর কি উদ্যোক্তা। ওনার একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ অপেক্ষা করে। তো আর এটা হচ্ছে রাজৌরি গার্ডেনে, ঠিক আছে? রাজৌরি গার্ডেনে আশা আয়ুর্বেদা। আমি ভেবেছিলাম, বিশ্বাস করো, ব্লকেজ ওপেন করে গর্ভ ধারণ করে তারপরে তোমাদেরকে আমি এই আপডেটটা দেবো। না, আমি কাঁদতে চাই না, কাঁদবও না, অনেক কেঁদেছি, আর হবে না আর। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আমি কিছু লিকুইড ওষুধ তোমাদেরকে দেখাচ্ছি, সিরাপ। হিন্দিতে লেখা বুঝতেই পারছো,
আমি কটা রেখেছি, বাদ বাকি এগুলোর কিন্তু ডেট ফেট সব এক্সপায়ারি হয়ে গেছে। আজ এই ভিডিওটার জন্য আমি শুধু রেখেছিলাম। এখানটায় শুধু 4টে বোতল, এগুলো সিল প্যাক, এগুলো খুলিনি আমি, ঠিক আছে? এগুলো খোলার আগেই আমার কাজ হয়ে গিয়েছিল, কারণ তারা ওষুধ অ্যাডভান্স দিয়ে রাখে। 1 মাস যেতে পারিনি, আমার পিরিয়ডের গন্ডগোল হয়েছিল, তার জন্য আমাকে কিন্তু বাড়িতে কুরিয়ার করে ওষুধ পাঠিয়ে দিয়েছিল 3000 কত টাকার। আমি সেই ভিডিওটা করেও রেখেছিলাম, সেটা আপলোড করে আনলিস্টেড করে রেখেছিলাম। কোথায় চলে গেছে সেটা আমার এখন আর খোঁজার টাইম নেই, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরকম লটে লটে ওষুধ, আর যেগুলো চিবিয়ে খেতে হবে বড়ি টাইপের, এরকম প্লাস্টিকের র্যাপে দিত, ঠিক আছে? তো সেগুলো শুধু চিবিয়ে খেতে হবে। তারপরে এই ওষুধ পুরো মানে তিতো কাকে বলে সেই রকম এগুলো খেতে হবে সকালবেলা খালি পেটে, দুপুরবেলা খাওয়ার পর। মানে ওই ওষুধ খেতে গেলে না, তারপরে খুব স্বাভাবিক জল খেতে হবে যেগুলো চিবিয়ে খাওয়ার, তো সেগুলো খাওয়ার পরে পেটে আর জায়গা থাকতো না, এত ওষুধ খেতাম। তারপরে আমার যেটাতে খুব বেশি আর কি কষ্ট হয়েছিল সেটা হচ্ছে ঘি। এরকম বোতল ঘি, এরকম এরকম সাইজের আর এরকম মোটা ঘি 3 দিনে শেষ করতে হবে, কারণ তারপরে আমার বিরেচন প্রক্রিয়া শুরু হবে। বিরেচন আর হচ্ছে একটা হচ্ছে বিরেচন আর একটা হচ্ছে বমন। বমন অর্থাৎ বমি, ঠিক আছে? বমি করে ক্লিয়ার করা, আর বিরেচন হচ্ছে লুজ মোশন করে ক্লিয়ার করবে। 3 দিন ঘি গরম জলে, প্রথম দিন 3 চামচ, তারপরে দিন 6 চামচ, তারপরে দিন 12 চামচ, এরকম করে গরম জলে গুলে খেতে হবে। ওই পার্টটা ছিল আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক। ঘিয়ের একটা, ওটা পুরো আয়ুর্বেদিক ঘি, ওর মধ্যে কোনো ফ্লেভার থাকবে না, ঠিক আছে? ওই ঘি গরম জলে গুলে খেতে গিয়ে এক ঢোকে তো আর খাওয়া যায় না, গরম থাকে। আমার যে কতবার বমি পেত, মানে HSG করতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে, তার থেকে মনে ডবল কষ্ট আমার ওই গিলতে হয়েছে। ওই বিরেচন প্রক্রিয়ার জন্য 3 দিন ঘি, ওই একটা পুরো ঘি শেষ করতে হয়েছে। তারপরে দিয়েছিল একটা চাটনি। বমনটা ওখানে হয়, সেন্টারে হয়, কারণ ওটা একবেলাতেই শেষ হয়ে যায়, কিন্তু বিরেচন বাড়িতে করতে হয়। তারপরে দিয়েছিল একটা চাটনি, চাটনিটা বেজায় টেস্ট। চাটনিটা খেয়ে আমি অপেক্ষা করছি, দেখছি কোনো বেগ আসছে না। তো আধা ঘন্টা পর বেগ আসলো, তারপরে প্রায় 20-25 বার গেছি, আর বলেছিল যে যতক্ষণ ওরকম হবে ততক্ষণ কিছু খাওয়া যাবে না। পুরো 2 দিন আমি শুধু মুগ ডালের পাতলা জল খেয়েছি, 2 দিন মুগ ডালের পাতলা জল খেয়েছি, বিছানার সাথে লেগে গেছিলাম আমি এত পরিমাণ কষ্ট করেছি একটা বাচ্চার জন্য, এত পরিমাণ কষ্ট করেছি। আর যখন আমি আইফোনটা নিয়েছি তখন আমাকে কেউ কমেন্ট করেছে যে তুমি আইফোন নেওয়ার পরিবর্তে তুমি IVF করে বাচ্চা নিতে পারতে, নাকি দরকার নেই। এখন আর দরকার নেই। আমি এত কষ্ট করেছি না, আমি এত কষ্ট করেছি আর এত কষ্ট পেয়েছি, আমি বলছি না আমি একা করেছি, আমি আমার কথা বলছি। এখন মনে হয় কি, দূর বাবা, এত কষ্ট লাগবে না আমার কপালে যদি নাই থাকে কোথার থেকে আসবে। তো এবার বলি তোমাদের আমি কি ট্রিটমেন্ট করাতে গেছিলাম। এগুলো তো জাস্ট পার্টগুলো বললাম। এই বিরেচন প্রক্রিয়া আমি মেন করাতে গেছিলাম আমার ব্লকেজ ক্লিয়ার করার জন্য, শুধু ব্লকেজ ক্লিয়ার করার জন্য না, যদি ইউটেরাসের অবস্থান ঠিক না থাকে বা জল জমে যায়, এরকম অনেক প্রবলেম আছে, যার কিনা একটা দারুণ সলিউশন উত্তরবস্তি। তোমরা চাইলে সার্চ করে নিতে পারো আশা আয়ুর্বেদাতে উত্তরবস্তি কি, পুরো ডিটেলসে ভিডিও ডক্টর চঞ্চল শর্মার ভিডিও পেয়ে যাবে উত্তরবস্তিটা কি। তারপরেও যেহেতু আমি করেছি, আমি তোমাদেরকে বলে দিই, HSG করার জন্য একটা ক্যানুলা ভ্যাজাইনাতে প্রবেশ করানো হয়, ঠিক আছে? সেটাকে ভ্যাজাইনাতে প্রবেশ করে ভ্যাজাইনার মুখটাকে একটু স্প্রেড করানো হয়, তারপরে একটা ক্যাথার দেওয়া হয়। এখানে কিন্তু সেম, ঠিক আছে? তার মধ্যে দিয়ে, এই ক্যাথারের মধ্যে দিয়ে কি প্রবেশ করানো হয়, মেডিকেটেড অয়েল, এবং সম্পূর্ণ টোটালি আয়ুর্বেদিক, ঠিক আছে? টোটালি আয়ুর্বেদিক মেডিকেটেড অয়েল পুশ করা হয়। দেওয়ার পরে তারপরে সাথে সাথে একটা ডুশ টাইপের গুজে দেওয়া হয়, যেটাকে তোমরা বলতে পারো গজ, ডুশ না গজ, হ্যাঁ গজ গুজে দেওয়া হয় ওখানে। তারপরে 15 মিনিটের জন্য ওইভাবে শুয়ে থাকতে হয়। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, ওটা ওই মেডিকেটেড অয়েলটা পুশ করার আগে তেল গরম করে ফার্টিলিটি মাসাজ করাতে হয়, ঠিক আছে? 5 মিনিট ধরে মাসাজ করাতে হয়। তারপরে ডক্টর এসে তারপরে ওইটা করে দিয়ে 15 মিনিট ওইভাবে শুয়ে থাকতে হয়। আর যে গজটা দিল ওটা 1 ঘন্টা পর্যন্ত ওইভাবেই রেখে দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে
প্রথমে 3টে সেশন করানো হয়। 3টে সেশন মানে 3 মাস। প্রথমেই এটা হচ্ছে একটা বলে না কোর্স, 3 মাসের। তারপরে যদি 3 মাস পরে কি করতে হবে, এইচএসজি করতে হবে। তারপরে যদি দেখা যায় কাজ না হয়, তারপরে আবার এক্সটেন্ড করে দেয়, ঠিক আছে, আরও হয়তো 2 মাস করে দিল। তো এরকম আমি 3 মাস গেছি, তোমরা নিজের চোখে দেখেছো। তো তারপরে 3 মাস এরকম যাওয়ার পরে আমার হয় এইচএসজি যেবার হবে সেইবার আমি তার আগে দুরাত আমি ঘুমাইনি, শুধু লোকনাথের ফটোর দিকে তাকিয়ে বলেছি, বাবা আমার একটা অন্তত খুলে দিও, 2টো বন্ধ তো, একটা খুলে দিও। বা পাশের ওভারিতে যেহেতু সিস্ট অপারেশন হয়েছে, তুমি ডান পাশেরটা খুলে দিও, কারণ ডান পাশের ওভারিতে আমার যে ডিমটা হয় সেটা কোয়ালিটিটা ভালো, তাহলে তুমি আমার ডান পাশেরটা খুলে দিও, ঠিক আছে, ডান পাশের ব্লকেজটা খুলে দিও, ফেলোপিয়ান টিউবটা খুলে দিও। 2 দিন পর পর ঘুমাইনি। তারপরে গেলাম, ওখানটাই গেলাম, কারণ তোমরা তো জানো এই মেডিকেল ব্যাপারে যে যেখানে ডাক্তার দেখাচ্ছি সেই ফার্মেসি থেকে ওষুধ নেওয়াটা বেটার। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারা আমাকে ফোর্স করেনি যে আমাকে ওখানে গিয়েই এইচএসজি করাতে হবে, আমি এখানেও এইচএসজি করাতে পারতাম, কিন্তু আমার মন বলছিল যে এতবার যখন গেছি তাহলে এইচএসজি করানোর জন্য ওখানে কেন যাব না। এখানে যার রেট 2500 টাকা, ওখানে 6000 টাকা। এখানে বিনা অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়, ওখানে অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়। এবার যেহেতু অ্যানেস্থেশিয়া দিয়ে কেন করা হয় তার পিছনেও কারণ আছে। যখন আমাদের অ্যানেস্থেশিয়া ছাড়া এইচএসজির মতন মোস্ট পেইনফুল একটা এক্সামিন করা হয় না, তখন আমাদের কি বলতো, শরীর না চাইতো, যতই বলুক না কেন ডাক্তাররা শরীর ঢিলা ছোড়ো, শরীর ঢিলা ছাড়ো, মানে একদম ছেড়ে দাও, ঢিলা ছাড়ো, কিন্তু যখন একটা ব্যথা হয় তখন সারা শরীরের মাংসপেশি আমাদের না কুকড়ে আসে, আর সেই সময়টা আমাদের অ্যাকিউরেট রেজাল্ট পেতে খুব অসুবিধা হয়। এই কারণের জন্যই কিন্তু অ্যানেস্থেশিয়া দিয়ে অ্যাকিউরেট রেজাল্টটা পাওয়ার জন্য এইচএসজি ওখানে করা হয়। তো আমার সাথে সাথে আমি যখন গিয়েছিলাম 3 থেকে 4 জন ছিল, আর ওখানে আমার একজন, মানে বলে না ভগবান জোগাড় করে দেয়, সূচনা ছিল, যাকে তোমরা আমার সাথে দেখেছিলে। ওই মেয়েটা কিন্তু আমার একটা ভিউয়ার্স, আমার থেকে বহু ছোট, 12 বছরের ছোট। ও আমাকে যা সঙ্গ দিয়েছে সে ধারণার বাইরে। ওই সময় ওই দিন ও যদি না থাকতো আমি ফিরতে পারতাম না, ওভাবে পড়ে থাকতাম ওখানে, কারণ আমাকে ডবল অ্যানেস্থেশিয়া পুশ করতে হয়েছে। কারণ আমাকে যখন প্রথম অ্যানেস্থেশিয়া দিয়ে আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি, কারণ আমার নার্ভ প্রচন্ড পরিমাণে সচেতন, প্রচন্ড পরিমাণে সচেতন, আর এই কারণের জন্যই আমি প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ, ঠিক আছে। যাই হোক, তো আমাকে 2বার অ্যানেস্থেশিয়া পুশ করেছে, দেওয়ার পরে তারপরে যখন আমাকে নিয়ে আসছে তখনই আমার হালকা হালকা, এমন তো না যে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়ে থাকবে, কিছুক্ষণের জন্য। তো তারপরে যখন আমাকে নিয়ে আসছে, ধরে ধরে যখন নিয়ে আসছে, আমি দেখছি চারিদিক ছাইয়ের মতন এরকম 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 দুলছে, কিন্তু তারপরেও আমি এতটা উদ্বেগে ছিলাম যে আমাকে যে নিয়ে এসছে একজন কম্পাউন্ডার টাইপের থাকে না, ওরকম। আমি তার কলার ধরে বলছি, আমার রিপোর্ট কোথায়, আমার রিপোর্ট কোথায়, আমি এরকম বলছি, বলতে বলতে আমি শুয়ে পড়েছি, আমার স্পষ্ট খেয়াল আছে। তারপরে আমি যখন একটু উঠে বসেছি, মাথা তো মনে হচ্ছে, আমি তো রেজাল্ট আমার বরকে আমি ফোন করে জানাতে পারিনি, ওই বোনকে বলেছিলাম ফোন করে তুই জানিয়ে দে, ঠিক আছে। তো তারপরে উনি আমার রিপোর্টটা নিয়েই আসে, হাসতে হাসতে আমাকে এসে বলছে, এই যে রিপোর্ট, ডাক্তারের কাছে তবুও দেখিয়ে নিও একবার। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু ঠিক দেখেছি যে আমার লেখা ছিল, ইয়োর বোথ ফেলোপিয়ান টিউব আর ফুললি ভিজিবল, বলে না এই সায়েন্টিফিক, এই তোমার মেডিকেলের ভাষায় লেখা ছিল। আমি ওটা দেখে ঢুকিয়ে আমি আবার শুয়ে পড়েছি, মানে খাপের মধ্যে রেজাল্টটাকে ঢুকিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। আমি ওখান থেকে গাড়ি করে নিয়ে এসছে আমাকে সেন্টারে, কারণ ওই রেজাল্টটা আবার দেখাতে হবে। আমার ডক্টর কিন্তু ডক্টর চঞ্চল শর্মা ছিল না, দীপিকা ম্যাডাম ছিল, ঠিক আছে, দীপিকা শেট্টি আই থিঙ্ক, এখানটা লেখা আছে। তো ওনাকে দেখাই, উনি বলেন যে আরও একবার, মানে আরও যাতে ভালো হয়, মানে আমার যে ওই ইন্টারনাল রিপ্রোডাক্টিভ এরিয়াটা যাতে আরও বেশি সতেজ হয়, তার জন্য আরও একটা থেরাপি নেওয়ার জন্য, আরও একটা সেশন কমপ্লিট করার জন্য। তো সেই সময় আমার মনে আছে আমি একটা হাতে টেবিল ধরে নিয়ে এইভাবে উত্তর দিচ্ছি, মানে আমি যদি ঘাটটা সোজা করি ঢক করে বমি হয়ে যাবে, কারণ অ্যানেস্থেশিয়া দিলে এরকম বমি বমি পায়। তো এটাই বলবো যে আমি দিল্লিতে যেই কারণে গিয়েছিলাম ব্লকেজ ওপেন করার জন্য,
সেটাতে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি 3 মাসেই। আমি মা ডাক শুনতে পাইনি, আমার কপালে নেই, কিন্তু আমার हद में, मेरी हद में जो था मैंने किया। এর বাইরে আমার আর কিছু করার নেই, এর বাইরে আমার কিছু করার নেই। আমার আয়ত্তে যতটুকু ছিল আমি প্রাণপণ নিজের শরীরের দিকে, নিজের মনের দিকে, নিজের ব্যাংক ব্যালেন্সের দিকে তাকাইনি। রিম্পা আমাকে বলেছিল শ্বশুর তো বংশ পাওয়ার জন্য করতেই পারে। হ্যাঁ, বললে হয়তো দিত, আমি চাইনি। আমার একটুখানি হলেও বেশি ওই আত্মসম্মানটা। আমি ভেবেছিলাম আমি আইভিএফ এর জন্য চাবো, যদি না দিতে পারি তখন ওই যে একটা আর চোখে তাকানো, ওটা তো আমি মেনে নিতে পারবো না। ওই কারণে আমি শ্বশুরমশাইয়ের কাছ থেকে চাইনি, আমি নিজে জমিয়ে নিজে করেছি। আমি ছোটবেলার থেকেই, এটা শুধু শ্বশুরমশাই বলে কথা না, আমি ছোটবেলার থেকেই নিজের শখ আহ্লাদ কখনো অন্যের উপরে চাপিয়ে দিইনি। ইভেন দেখো এখনো আমার শখ আহ্লাদ আমি আমার বরের উপরে পর্যন্ত চাপাই না। আমার যখন সামর্থ্য হবে তখন আমি করব। আমি অন্যের উপরে চাপিয়ে আমি আমার শখ ইচ্ছা কোনো সময় পূরণ করব না। আর এই বাচ্চার ব্যাপার, এটা তো শখ ইচ্ছার মধ্যে পড়ে না, এটা তো একটা আলাদাই জীবনের অংশ, এটা জীবনের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। আমি প্রচুর করেছি একটা বাচ্চা পাওয়ার জন্য, আমি প্রচুর করেছি, প্রচুর কষ্ট সহ্য করেছি, প্রচুর। শরীরের কষ্ট বেশি, টাকা আজ আছে কাল নেই। শরীরের কষ্ট আমি যা পেয়েছি, এইচএসজির মতন পেইনফুল একটা এক্সামিনেশন আমি 3 বার করেছি, 4 বার করেছি, 5 বার। বিরাটিতে, শ্রী সেবাতে, না 4 বার করেছি, 4 বার করেছি। তোমরা ভাবতে পারো? তার সাথে টিভিএস এগুলো তো একদম জল ভাত। আমি প্রচুর কষ্ট করেছি। তো যাই হোক, আমি মুখে অনেক কিছু বললাম, এগুলোর তো ডাইরেক্ট আর কি বিল ঠিল দেখানো যায় না। আমি তোমাদেরকে জাস্ট আশা আয়ুর্বেদা, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এই দেখো আশা আয়ুর্বেদা, ঠিক আছে? এই যে ডেট ফেটগুলো একটুখানি দেখে নাও, এই যে 23 সাল, দেখেছো? আর ওরা আমার নাম সুতপা খুব কষ্টে লিখেছে, কারণ এটা বাঙালি নাম তো, ওরা সুতপাকে 14 বার সুতিপা লিখতো, কিন্তু এখানটায় সুতপা লিখেছে। কোথায় গেল? ফোন নাম্বার টাম্বার নেই তো? সুতপা রয়ধর, এই যে আমার আঙুলের ওপরে দেখো সুতপা রয়ধর লেখা, ঠিক আছে? তো এই হচ্ছে আমার দিল্লির কাহিনী। অনেকেই বলেছে, গীতাদিও বলেছিল যে আমি নাকি ট্রিটমেন্ট করাতে গেছি, পেটের ট্রিটমেন্ট না। এই সমস্ত এই যে আয়ুর্বেদিক প্রোডাক্ট এই সকালবেলা খালি পেটে খেতে খেতে আমার ডাইজেশন পাওয়ার বলো, লিভার বলো, যাই হোক বলো, আগে যেমন কিছুই সহ্য হতো না, কথায় কথায় লুজ মোশন হতো, সেটা বন্ধ হয়ে গেছে। এই একটা জিনিস হয়েছে আমার, যেটা কিনা আমার লাইফ চেঞ্জ করেছে অনেকটা হলেও, খাদ্যাভ্যাসের দিকে, বুঝতে পেরেছো? আর এই হচ্ছে, দাঁড়া আমি দেখে নিই ফোন নাম্বার টাম্বার কিছু আছে কিনা। না, আমার ফোন নাম্বার নেই, না। এই যে এটা হচ্ছে আমার যে করেছিলাম, যে ডিজিটাল যে আল্ট্রাসাউন্ড বা এইচএসজি করেছিলাম, তার হচ্ছে ওপরের খাপটা। আর এটা হচ্ছে ডক্টর রাজীব আল্ট্রাসাউন্ড ল্যাব, ঠিক আছে? শঙ্কর গার্ডেন, ঠিকানা এ বাবা দাঁড়াও 1 মিনিট, এটা 3D বলছিলাম আমি, 4D, এটা 4D, এই যে 4D ডিজিটাল আল্ট্রাসাউন্ড এক্সরে। আর এর মধ্যেই আছে রিপোর্টটা। ওখানটায় গিয়ে কত টিভিএস করেছিলাম, দেখো কত টিভিএস করেছিলাম, 2 বার তো করতেই হয়েছে। এখানে এসেও একবার করেছিলাম মসলান দুপুরে গিয়ে। এটা তোমাদেরকে আমি যদি ব্যাক ক্যামেরা অন করে না দেখাই তোমরা বুঝবে না। এই জিনিসটা আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাই, তাহলে বুঝতে পারবে। প্রথমে দেখো কোন মাসে করেছিলাম, 23 সালের 8, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 23 তারিখ করেছিলাম। টাইমটাও তোমরা দেখে নাও। এইবার তোমাদেরকে আমি দেখাবো এই যে হিস্টেরিওসালফানোগ্রাফি অর্থাৎ এইচএসজি।
HSG done is aseptic conditions. Uterine cavity is well filled and is normal. No filling detected seen. এইবার দেখো, both fallopian tubes are visualized in their entire length and are normal in course. Left tube is mildly dilated. ঠিক আছে, দেখে নিলে। আর তোমাদেরকে দাঁড়াও আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো, ডক্টর রাজীবস আল্ট্রাসাউন্ড ল্যাব, এটা কিন্তু দিল্লিতে। ডেট সহ তোমাদেরকে দেখানোর একটাই কারণ, যে আমি যে সত্যি কথা বলছি সেটাই। ঠিক আছে, এই ছিল আমার দিল্লির জার্নি, যেটা কিনা ভগবানের জেদের কাছে মাথা নত করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তনুশ্রী আমাকে একসময় ফোন করেছিল, আমি বলেছিলাম তনুশ্রী এরকম আমার কিন্তু সাকসেস পেয়েছি আমি। তখন বলেছিল সুতপা তুমি এখন কিচ্ছু জানাবে না, তুমি যখন প্রেগনেন্ট হবে 5 মাস পর গিয়ে জানাবে। আমি বলেছিলাম হ্যাঁ, সেই সময় থেকে আজকে জানালাম। কেন জানালাম? ওই যে বললাম হয়তো স্থান চেঞ্জ হবে, তার জন্য এখানের জিনিস এখানটাই তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। আর হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে করে যারা যারা আমার ওই সময়ের বিষয়টাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল, তাদের কথা যেন ক্ষমা করে দেয়, তাদেরকে যেন মাফ করে দেয়, এইটুকুই বলবো। এত খারাপ আমি না। আর এই ভিডিওটাই আমার করার কথা ছিল। সীমাদির ভিডিও দেখে ভাবলাম চলো বানিয়ে দিই, ইচ্ছাই করছে না গো ভিডিও করতে। বিশ্বাস করবে না তোমরা, আমার ভিডিও করতে ইচ্ছাই করছে না। তারপরে ভাবলাম যে না, অনেকেই অপেক্ষা করছিল, সীমাদি যেমন অপেক্ষা করছিল অনেকেই হয়তো অপেক্ষা করছিল, তার জন্য ভিডিওটা বানালাম। ভাগ্যিস যখন ওই জানলা ফানলা এইগুলো বানানো হচ্ছিল না, মানে গ্যাপ, আরে পায়খানা বাথরুম যখন বানানো হচ্ছিল, তখন অনেক কিছু নাড়াচাড়া পড়েছিল, তো এইরকম লটে লটে মাল ফেলে দিয়েছি, কারণ এগুলো আর প্রয়োজন পড়েনি, কারণ আমার তার আগেই কাজ হয়ে গিয়েছিল। কত আসে ওখানে, কত আসে, কেউ সাকসেসফুল হয়, কেউ সাকসেসফুল হয় না, মানে এই ব্লকেজ ওপেনের কথা বলছি। এরকম অনেক সমস্যা, তবে বেশি সমস্যা কিন্তু এই ব্লকেজ নিয়ে। বিশ্বাস করো, বহু মানুষের এরকম ব্লকেজিংয়ের সমস্যা। সীমাদি বলেছিল বর্ষি দিয়ে ছিঁড়ে নিয়ে আসবো ফ্যালোপিয়ান টিউব। চলো, আমি কারোর কথা মনে রাখিনি। আমি যখন এই রেজাল্টটা হাতে পেয়েছিলাম, আমি সব ভুলে গিয়েছিলাম, সব কিছু ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যখন আমি রিপোর্টটা দেখাবো সবাইকে, তখন সবাই বুঝবে যে বাবা সত্যি তো, আর আমি তখন তেড়ে ফুড়ে জবাব দেবো। কিন্তু দেখো আজকে জবাব দিচ্ছি কি করে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিও কবে আসবে, কিভাবে আসবে আমি জানি না। শুধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাস। চলো টাটা। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য